আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় লেকচারে চলে আসব, যেটি হচ্ছে কার্বনের সংকরণের বিষয়। কার্বনের সংকরণ তোমরা কেমিক্যাল বন্ড অধ্যায়ে অবশ্যই পড়েছো। ওখানে কার্বন একটা প্রক্রিয়ার মাধ্যমে সংকরণে অংশ নেয়। যে প্রক্রিয়ায় বন্ধন গঠনের পূর্বে উত্তেজিত পরমাণুর বাইরের কক্ষপথে কাছাকাছি শক্তিসম্পন্ন দুইয়ের অধিক অরবিটাল পরস্পর মিশ্রিত হয়। কাছাকাছি শক্তির একটু খেয়াল করতে হবে। কাছাকাছি শক্তি সম্পন্ন দুইয়ের অধিক অরবিটাল, সেক্ষেত্রে এস এবং পি হচ্ছে কাছাকাছি শক্তির, এবং এদের একাধিক বা দুইয়ের অধিক অরবিটাল পরস্পর মিশ্রিত হয় এবং মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি করে। তাকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। খুব ছোট করে বলতে গেলে যে কাছাকাছি শক্তির একাধিক পারমাণবিক অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক আণবিক অরবিটাল তৈরির যে প্রক্রিয়া, তাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। সেক্ষেত্রে এক্সাইটেড কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস সেখানে দেখানো হয়েছে, যেখানে চারটি বেজোর ইলেকট্রন রয়েছে এবং এখানে এস এবং পি উভয়ই কিন্তু কাছাকাছি শক্তির। এক্ষেত্রে যেহেতু কাছাকাছি শক্তির, তাই তারা মিশ্রিত হতে পারবে। একটা এস একটা পি মিশ্রিত হতে পারবে, একটা এস দুইটা পি মিশ্রিত হতে পারবে, একটা এস তিনটা পিও মিশ্রিত হতে পারবে। তবে এস আর পি যদি মিশ্রিত হয়, সেটা আমরা জানি সবসময় এই আকৃতির হয় কেমন। তো এখানে sp3 সংকরণ, তার মানে কি এখানে একটা এস এবং তিনটা পি পরস্পর মিশ্রিত হয়েছে। এবং যেহেতু এখানে বলেছিল যে সমসংখ্যক অরবিটাল তৈরি করবে নতুন, তো সেক্ষেত্রে একটা এস আর তিনটা পি হচ্ছে এস যোগ পি যোগ পি যোগ পি, তার মানে চারটা পারমাণবিক অরবিটাল এখানে মিশ্রিত হয়েছে এবং সমসংখ্যক চারটা আণবিক অরবিটাল তৈরি করবে। এবং আণবিক অরবিটালই হবে আমাদের হাইব্রিডাইজড অরবিটাল। যেহেতু চারটার মধ্যে একটি হচ্ছে এস এ, তিনটা হচ্ছে পি, তাই আমরা 100%-এর মধ্যে বলতেই পারি এস হচ্ছে 25% এবং পি হচ্ছে 75%, অর্থাৎ 1:3। তো এইভাবে যদি আমরা লিখি, তো এই ক্ষেত্রে তার আকৃতিটা এমন হয়ে যাবে লম্বাটে sp3 সংকরণ অরবিটাল। sp3 সংকরিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা জানি 2.5 ইজ অলওয়েজ 2.5, এবং কার্বন পরমাণু হচ্ছে sp3 সংকরিত একক বন্ধনে আবদ্ধ সকল জৈব যৌগের কার্বন পরমাণু sp3 সংকর। তার মানে কার্বনের সাথে সিঙ্গেল বন্ড যার থাকবে সেই কার্বনের হাইব্রিডাইজেশন হবে কত, sp3। যেমন মিথেন, ইথেন, কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি যৌগগুলোর মধ্যে তার সংকরণ হচ্ছে sp3। একইভাবে sp2 যদি আমরা করতে চাই, এখানে তিনটা পারমাণবিক অরবিটাল রয়েছে এবং 33.33 হচ্ছে এস এবং বাকি অংশ হচ্ছে পি এর। তো এইভাবে এটিও দেখতে এরকম কিছুটা লম্বাকার এবং গোলাকার হবে, মিক্সড হবে। তো শেপটা মোটামুটি কাছাকাছি এরকমই হয়। তো এইভাবে sp2 সংকরণ কার্বন কার্বন ডাবল বন্ড যেগুলো আছে সেগুলো sp2 সংকরিত। দেখো এখানে এই কার্বনটা হচ্ছে sp3 আর এই দুইটা কার্বন হচ্ছে sp2। এখন বলতে পারো স্যার এখানে তো কার্বনের সাথে ডাবল বন্ডও আছে আবার সিঙ্গেল বন্ডও আছে। তো যেহেতু কার্বন ডাবল বন্ড থাকলেই সেটাকে আমরা sp2 বলবো, আর সিঙ্গেল বন্ড থাকলেও আমি তাকে sp2কেই প্রায়োরিটি দেবো, যেহেতু এখানে পাই বন্ড রয়েছে, এখানে পাই বন্ড নাই। ঠিক আছে। একইভাবে sp সংকরণ একটা এস এবং একটা পি মিশ্রিত হবে এবং এক্ষেত্রে আমরা 50-50 পাবো এস এবং পি অরবিটাল। এক্ষেত্রেও তার অরবিটালের আকৃতিটা প্রায় এরকমই হবে এবং সেক্ষেত্রে sp সংকরিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.8। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু পার্থক্য রয়েছে। এখানে sp3 এর জন্য 2.5 যেহেতু সিঙ্গেল বন্ড, sp2 এর জন্য কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.25 যেহেতু এখানে একটা পাই বন্ড, এবং এখানে যেহেতু দুইটা পাই বন্ড রয়েছে, তাই sp সংকরিত কার্বনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.8। এই 3.8-এর কারণে তার কিছু বৈশিষ্ট্যেরও পার্থক্য দেখা যায় বা অতিরিক্ত বৈশিষ্ট্য দেখা যায়, যেমন সে অম্লধর্মী হয়, সে সক্রিয়তার তার পার্থক্য থাকে sp2 এর থেকে, হ্যাঁ, এই ধরনের পার্থক্য দেখা যায়। তো ট্রিপল বন্ড কার্বনের সাথে থাকলেই সেটিকে আমরা বলবো sp সংকরিত, অথবা একটা কার্বনে যদি দুইটা ডাবল বন্ড থাকে সেক্ষেত্রে সেটাও কি হবে, sp কাঠামো হবে। এটা হচ্ছে sp, কেমন, sp, এটা sp2, এটাও sp2। তো এইভাবে দেখো এখানে তার ধারণাগুলো দিয়েছে। ইথেন ইত্যাদি যৌগগুলোর ক্ষেত্রে আণবিক গঠন থেকে দেখা যাচ্ছে ইথেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এবং এখানে হচ্ছে ট্রিপল বন্ড, ইথিন এবং ইথাইন। তারপরে রয়েছে হাইড্রোকার্বন। দেখো হাইড্রোকার্বন বলতে আমরা মূলত বুঝি কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেন এবং কার্বন পরমাণু দ্বারা যে গঠিত যৌগ সেগুলিকে আমরা বলবো হাইড্রোকার্বন, যেমন মিথেন, ইথেন,
বেনজিন, টলুইন, এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিন্তু অন্য কেউ নাই, তাই না? তো এখানে হাইড্রোকার্বন দুই ধরনের হয়, আমরা জানি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। দুই ধরনের হাইড্রোকার্বন হলে যে সমস্ত হাইড্রোকার্বন উৎপাদন করা হতো তুল জাতীয় পদার্থ থেকে তাদেরকে আমরা বলতাম অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এখন সাধারণভাবে বেনজিন চক্র ছাড়া সকল হাইড্রোকার্বনে আমরা বলি অ্যালিফেটিক। এটা মোটের উপর, যেহেতু বিশাল শ্রেণী বিভাগটা, তাই এটিকে গুছিয়ে মানে কম্প্যাক্ট করার জন্য হাইড্রোকার্বন অ্যালিফেটিক ভুক্ত করা হয়েছে বেনজিন চক্র বাদে যেগুলো আছে সেগুলো। তো এটাকে লিকুইড গোল্ডও বলা হয়ে থাকে, যে হাইড্রোকার্বনের প্রধান উৎস ক্রুড অয়েল বা খনিজ তেল। এর জন্য এটাকে অপরিশোধিত পেট্রোলিয়াম বলা হয়, যেটিকে আদর করে লিকুইড গোল্ড বলা হয়ে থাকে। অপরিশোধিত পেট্রোলিয়ামে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুই ধরনের হাইড্রোকার্বনে থাকে। অ্যালিফেটিক হাইড্রোকার্বন সাধারণত গন্ধহীন। এগুলো কিন্তু কুইজ বা এমসিকিউর জন্য তোমাদের খুব প্রয়োজন, কেমন? এরা মুক্ত হতে পারে, বদ্ধ হতে পারে, সম্পৃক্ত অসম্পৃক্ত, বিভিন্ন রকমের হতে পারে। আর অ্যারোমেটিক যেগুলো, সেগুলো সাধারণত গন্ধযুক্ত হয়। এরা বেনজিন বা বেনজিনের ন্যায় ধর্ম বিশিষ্ট হয়ে থাকে। এরা কখনো মুক্ত হবে না, এরা সবসময় বদ্ধ হবে। এরা দ্বিবন্ধন হইতে পারে, চাকরিক হইতে পারে, এরকম হবে, দ্বিবন্ধন হবে, চাকরিক হবে, এবং বিভিন্নভাবে এদেরকে ক্লাসিফাই করা যায়। যেমন ধরো অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এটা সিঙ্গেল বন্ড সবগুলো। আবার অ্যালকিন যেগুলো আছে সেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে। দেখো অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই যে ডাবল বন্ড। তো এইভাবে আমরা তার শ্রেণীবিভাগ করতে পারি। অ্যালকাইন আবার কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, দেখো এই যে ট্রিপল বন্ড আছে। সাইক্লো অ্যালকেন, সাইক্লো মানে চাকরিক, সাইক্লো মানে চাকরিক হবে, সেক্ষেত্রে তার একটি সাধারণ সংকেত থাকবে CnH2n। এগুলো আমরা ডিটেলস সামনে পড়ব, এখন তো শুধুমাত্র বেসিক ধারণা নিচ্ছি আমরা। সাইক্লো অ্যালকিন মানে সাইক্লো চাকরিকও হবে এবং অ্যালকিন হবে। অ্যালকিন মানে একটা কী থাকবে, পাই বন্ড থাকবে বা ডাবল বন্ড থাকবে, কেমন? তো এইভাবে যে আমরা যে কথাগুলো বললাম, মিথেনের এন বাদ দিলে ইন যোগ করলেই মিথিন যদিও হয় না, ইথেন থেকে আমরা এটাকে বলতে পারি ইথেন, ইথিন, প্রোপিন, ইথিন, ইথাইন, মানে অ্যালকিন এবং অ্যালকাইন। এইভাবে আমরা এই তিনটাকে ভাগ করতে পারি। মিথেনের আরেক নাম কিন্তু মার্শ গ্যাস, কারণ কি এটি বদ্ধ জলাভূমিতে জলজ উদ্ভিদের পচনের ফলে উৎপন্ন হতে পারে। মিথেনকে সোয়াম্প গ্যাস বা BOG গ্যাস বা ফায়ার ডাম্পও বলা হয়ে থাকে, অনেক নাম আছে। তো এইখানে জাস্ট ধারণা দিয়েছে, দেখো কার্বন সংখ্যা একটা হলে তার নাম মিথ, দুইটা হলে ইথ, তিনটা হলে প্রোপ। এইভাবে আমরা বেসিকভাবে শিখে নেব যে রুটটা কি, ওয়ার্ডের রুটটা কি। মিথ, ইথ, এন হলে ইথেন, ইন হলে ইথিন, আইন হলে ইথাইন। আবার যদি সাইক্লো হয়, সাইক্লো তো দুইটা হয় না, কমপক্ষে তিনটা হইতে হবে সাইক্লো হওয়ার জন্য। হ্যাঁ, তাহলে সাইক্লো মানে চাকরিক, প্রোপেন মানে সব সিঙ্গেল বন্ডের মাধ্যমে তিনটা কার্বন যুক্ত আছে। আবার সাইক্লোপ্রোপিন, তার মানে একটা ইন আছে, এই যে কোনো একটা জায়গায় ইন হবে, কেমন? এইভাবে বিউট, পেন্ট, হেক্স, সেপ, টক, নন ডক, এইভাবে তার নামকরণগুলি করা হয় 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত এই নামকরণগুলি করা হবে। এইটা তোমরা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। এটা সিরিয়ালটাও মুখস্থ রাখতে হবে যে কোনটার পরে কত, ঠিক আছে? তো এইভাবে 1 থেকে 10 পর্যন্ত এগুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। যে এন হলে, ইন হলে, আইন হলে, সেক্ষেত্রে আমাদের যে রুট ওয়ার্ড এটাকে যুক্ত করেই আমরা এগুলোর নাম বলতে পারবো, কেমন? এগুলো যেমন সাইক্লোপেন্টিন, সাইক্লোহেক্সিন, এইভাবে সিরিয়ালি দিতে হবে। এখানে দেওয়া আছে দেখো অ্যালকেনের প্রথম 10টি সদস্যের ব্যবহার, এগুলো জাস্ট এমসিকিউর জন্য তোমরা পড়বা। অ্যালকেনের নিষ্ক্রিয়তাও রয়েছে, যে অ্যালকেন আমরা বলি যে অ্যালকেন যৌগের সক্রিয়তা নির্ভর করে প্রধানত 4টি বিষয়ের উপর। খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা, অ্যালকেনের নিষ্ক্রিয়তা। 4টি বিষয়ের উপর একটা যৌগের সক্রিয়তা নির্ভর করে। 1, যদি যৌগের অণুতে পোলার বন্ধন উপস্থিত থাকে অথবা মুক্তজোড় ইলেকট্রন উপস্থিত থাকে। কি 1 নম্বর হচ্ছে যদি যৌগের অণুতে পোলার বন্ধন, তার মানে পোলার বন্ধন কখন হবে, যখন দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে, তখন সেখানে পোলার বন্ধন উপস্থিত আছে আমরা ধরে নিব। মুক্তজোড় ইলেকট্রন যদি উপস্থিত থাকে, অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে, বা এমন পরমাণু যদি উপস্থিত থাকে, সম্প্রসারণ বুঝতে পেরেছি আমরা, PCl5, এখানে অষ্টকের সম্প্রসারণ হয়েছে, কেমন? হ্যাঁ, অণুতে পাই বন্ধন উপস্থিত থাকে। তো এই 4টার মধ্যে যে কোনো একটা থাকলে আমরা বলবো যে এটা সক্রিয়। আর অ্যালকেনের মধ্যে এই 4টার মধ্যে কোনো একটা বৈশিষ্ট্যই উপস্থিত নাই, তাই এটাকে আমরা কি বলবো, নিষ্ক্রিয়। তার মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হলে দেখো তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই, কোনো মুক্তজোড় ইলেকট্রন উপস্থিতি নাই এখানে, কারণ কার্বনের প্রত্যেকটা লাস্ট শেলের বিজোড় ইলেকট্রনিক বন্ধন গঠনে ব্যবহৃত হয়ে যাবে।
এখানে অষ্টক সম্প্রসারণের কোনো সুযোগ নাই, যেহেতু অষ্টক পূরণ হয়ে যায়, 8টা ইলেকট্রন ফিল আপ হয়ে যায়, এবং এখানে পাই বন্ধনের কোনো উপস্থিত নাই, তাই এখানে কোনো সক্রিয়তা উপস্থিত থাকবে না, তাই এটিকে নিষ্ক্রিয় বলা যাবে। অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন মানে কম আসক্তি, ওই যে আমরা বললাম কম আসক্তি প্রদর্শন করে, নিষ্ক্রিয়, তাই এটাকে আমরা নামে প্যারাফিনও বলতে পারবো। অ্যালকেনে শুধুমাত্র সিগমা বন্ধন উপস্থিত থাকে, অ্যাসিড, ক্ষারক ইত্যাদি রাসায়নিক পদার্থের সাথে কোনো বিক্রিয়া করে না, কারণ সিগমা বন্ডটা অনেক স্ট্রং একটা বন্ড, এটাকে সহজে ভাঙাও যায় না, তাই ভেঙে অন্য কারোর সাথে যুক্ত হইতে বা বিক্রিয়া করতে চায় না। এজন্য এরা শুধুমাত্র দহন মানে পোড়াইলে, প্রতিস্থাপন, অন্যজনকে প্রতিস্থাপন করলে, অথবা ডিহাইড্রোজেনেশন, কাউকে বের করে দিলে সে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। তার মানে সে দহনে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, প্রতিস্থাপনে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, এবং ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন বের করে দিবে, কেমন? এটা এক ধরনের অপসারণ বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়ার প্রতি কম আসক্তির কারণে এটাকে বলা হয় কি, প্যারাফিন, কেমন? নকিং, এগুলো তোমরা এমসিকিউর জন্য পড়বা। মূলত জ্বালানি আংশিক দহন যদি হয় তাকে আমরা বলি যে নকিং। অক্টেন নাম্বার, এগুলো এমসিকিউর জন্য পড়বা, একটা পার্সেন্টেজ আছে। কোনো জ্বালানি অক্টেন নাম্বার 70 বলতে বোঝায় তার জ্বালানির সক্ষমতা হচ্ছে 75% এবং 30% হচ্ছে ইনহেপ্টেনের মিশ্রণ, কেমন? সর্বোৎকৃষ্ট জ্বালানি, নিকৃষ্টতম জ্বালানি, এগুলো জাস্ট তোমরা এমসিকিউর জন্য পড়বা, নাথিং এলস, ঠিক আছে? অক্টের সংখ্যা বৃদ্ধির উপায় ইত্যাদি ইত্যাদি। তো এই পর্যন্ত থাকবে আজকের ক্লাসে। আগামী ক্লাসে অন্য পরবর্তী অংশ নিয়ে আমরা হাজির হব। সবাইকে ধন্যবাদ।